Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প রসময়ীর রসিকতা, কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প রসময়ীর রসিকতা। ক্ষেত্রমোহন বাবুর 18 বছর ব্যাপী দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে যুদ্ধ করতে করতেই কেটে গেছে। এমন রণরঙ্গিনী স্ত্রী আমাদের এই বাংলায় প্রায় দেখাই যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, আর স্ত্রী রসময়ীর বয়স 30 বছর। রসময়ী এ নাম যে রেখেছিল বলিহারি তার প্রতিভা। তবে রসও তো অনেকগুলো আছে কি না, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাঙালি নবীন মুক্তার, হুগলিতে থেকে বেশ দুপয়সা উপার্জন করেছেন। বাড়ি তার হুগলিতে নয়, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বছর হলো হুগলিতে নিজের বাড়ি নির্মাণ করে তিনি বাস করছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয়নি। আর স্ত্রীর যেরূপ বয়স হয়েছে, সন্তান হবার ভরসাও প্রায় আর নেই বললেই চলে। অনেক দিন থেকে ক্ষেত্রমোহনের মাসি পিসি সকলেই আবার বিয়ে করবার জন্য তাকে অনুরোধ করছেন। ক্ষেত্রমোহনের ইচ্ছাও তাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এ বিষয়ে কোনোরূপ চেষ্টাই ক্ষেত্রমোহন করে উঠতে পারেননি, সাহসে কুলোয়নি তার। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষ করে রসময়ী ভীষণ এক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে 2 দিন ঘর থেকে বের করে দিয়েছিলেন। অবশেষে নিজে চলে গেলেন তার বাপের বাড়ি হালি শহরে। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করে বাড়ি ফিরে এলেন এবং প্রতিজ্ঞা করলেন যে রসময়ীর আর মুখদর্শন তিনি করবেন না, তিনি অন্যত্র বিয়ে করবেন। এ বাড়িতে রসময়ীকে আর তিনি ঢুকতেই দেবেন না। এই শেষ। হালি শহর, চৌধুরী পাড়ায় রসময়ীর বাপের বাড়ি। অনেক দিন হলো তার বাবা মা গত হয়েছেন। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট ভাই নবীন এবং সুবোধ বাস করেন। নবীন কাঁচরাপাড়া কারখানায় কাজ করেন, আর সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে। কাজকর্ম এখনো কিছু জোটেনি। 1 মাসের অধিক হয়ে গেল রসময়ী হালি শহরেই বাস করছে। আগে যদি এরূপ হতো তাহলে 2-4 দিন পরেই তার স্বামী এসে তাকে ঠিক সাধ্য সাধনা করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখে রসময়ী কিন্তু একটু চিন্তিত হয়ে পড়েছে। পাড়ার একজন বালক প্রত্যেক দিন নৌকাযোগে গঙ্গা পারাপার করে হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সে ছেলে গ্রামে এসে প্রচার করে দিল যে ক্ষেত্রমোহন বাবুর বিয়ের দিন স্থির হয়ে গেছে। এই কথা শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বিকেলে ছেলেটিকে বাড়িতে ডেকে আনল। তাকে সন্দেশ রসগোল্লা খেতে দিয়ে বলল, খাও 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 বাবা। তা শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? হ্যাঁ, সত্যি বই কি। আচ্ছা, আমাদের ক্লাসে সুবোধ বলে একজন ছেলে পড়ে, চুঁচুড়ায় তার মামার বাড়ি। তারই মামা তো বোনের সঙ্গে বিয়ে। তুমি ঠিক জানো তো বাবা? দাঁড়ান, এগুলো একটু রেখে দিই, আগে আপনার সঙ্গে কথা বলে পরে খাবো। হ্যাঁ, আচ্ছা। জানি বই কি, সুরাশি তো আমাকে বলেছে। তা তার
মামার নাম কি? মামার নাম হরিশচন্দ্র চ্যাটার্জি। ওই জজ আদালতে কাজ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তাদের বাড়িটি তুমি চেনো? হ্যাঁ, চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার ও গিয়েছি। আচ্ছা, কত বড় মেয়ে? এই আমাদেরই বয়সী হবে। বালকটির বয়স 13 বছর। ও, তা কেমন দেখতে বাবা? বেশ সুন্দর, জানেন তো। বিনোদিনী কিছুক্ষণ চিন্তা করলো, শেষে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ? কাল একবার আমাদের এই 2 বোনকে তুমি সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? ওই তাদের একবার মিনতি করে একটু বলে কয়ে দেখি আর কি। বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, আর তার মেয়েও তো জলে পড়বে বলো। কাল একবার আমাদের নিয়ে চলো না বাবা। তো কখন যাবেন? এই এই খাওয়া দাওয়ার পরে। ভালো ঢেকুর উঠলো। খাও 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 খাও। আমার তো স্কুল কামাই হবে যে। তা একদিনের জন্য মাস্টারের কাছে একটু ছুটি নিও। এখন আমি বরং তোমায় একটা টাকা দিই, ঘুড়ি লাটাই এসব কিনে নাও, ঠিক আছে? কেমন? আমি টাকাটা নিলাম, এই রসগোল্লাগুলো নিলাম। হ্যাঁ যাবো, ঠিক আছে, এসো এসো এসো। পরদিন বেলা 11টার সময় 2 বোনকে নিয়ে বালকটি চুঁচুড়া যাত্রা করল। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবীলতায় হরিশ বাবুর ঘরে গিয়ে উপস্থিত হলো ওরা সকলে। খিড়কি দরজার সামনে এসে গাড়ি দাঁড়ালো। কি গো, এই বাড়ি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি না গাড়ির ভেতর বসে, আমরা চট করে ওদের সাথে দেখাটা করে আসি। আচ্ছা, হ্যাঁ, বসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বলে 2 বোনই ভেতরে চলে গেল। সে বাড়ির মেয়েরা তখন কেউ স্নান করছিলেন, কেউ খাচ্ছিলেন, কেউ বা খাবারের শেষে উঠোনে বসে চুল শুকাচ্ছিলেন। হঠাৎ 2 জন ভদ্র ঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করতে দেখে একজন সবিস্ময়ে বলল, এই তোমরা কারা গা? আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। ও, এসো এসো, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা। দুজনেই বারান্দায় উঠে বসলেন। আচ্ছা, বলো। বাড়ির গিন্নি কোনজন? একজন প্রৌঢ়াকে দেখিয়ে সকলে বলল, ইনি 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 গিন্নি, ইনি গিন্নি। গৃহিণী বললেন, তোমরা কি মনে করে এসেছো বাচ্চা? শুনলুম তোমাদের নাকি মেয়ের বিয়ে। হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। আচ্ছা, তা কবে? এই তো এসে গেল, এই 20 মাঘ দিন স্থির হয়েছে। আচ্ছা, পাত্রটি কে? ওই যে হুগলিতে মুক্তারি করে, এই ক্ষেত্র মোহন চক্রবর্তী। আচ্ছা, তো সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা? তোমরা চেনো নাকি? চিনি নে আবার, খুব চিনি। হ্যাঁ আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে তো পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করে বসে শুনছিল। তার রাগ কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। এই কথা শুনে হাত পা তো ঠক ঠক করে কাঁপতে লাগলো, আর চোখ দুটো লাল হয়ে উঠল। এই সময় বিনোদিনী জিজ্ঞাসা করলো, তো কেন কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছো গা? শুনেছি শুনেছি সে নাকি বড় দজ্জাল।
এই কথা শোনা মাত্রই রসময়ী তাড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে ছিল একখানা ঝাঁটা, নিমেষের মধ্যে সেটা দুই হাতে নিয়ে গৃহিণীর উপর সাপ মারতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আর কি মরবার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটলো না? জুটলো না? ঘটনায় বাড়ির লোক কিন্তু কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেল। তারপর মহা গন্ডগোল আরম্ভ হলো। অল্প বয়সী মেয়েরা কাঁদতে থাকলো, কেউ সন্দীপের আড়ালে লুকিয়ে পড়লো। বাড়ির ঝি বসে বাসন মাজছিল, সেই বাসন ফেলে দিয়ে এই বলতে বলতে সেই কাজের লোক ছুটে রাস্তায় বেরিয়ে পড়লো। বাড়ির অপর মেয়েরা রসময়ীকে এসে ধরে ফেলল। রসময়ী তখন গৃহিণীকে ছেড়ে তাদের উপর ঝাঁটা বৃষ্টি করতে লাগলো। কারো কাপড় ছিঁড়ে গেল, কারো চুল ছিঁড়ে গেল, কাকে ভাসিয়ে দিল, কামড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, বিয়ে করাচ্ছি আমি। এটি গেল কোথা? তাকে একবার বের করো না, চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দি, দাঁতগুলো ভেঙে দেবে এবার। কোথায় কোথায় গেল সে? বিনোদিনী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজায় লোক জমে হই হই করতে লাগলো। তখন সে বলল, মেরেই ফেলবো। রসময়ী, রসময়ী থাম থাম, ক্ষান্ত দে বোন, ক্ষান্ত দে, খুব হয়েছে, চল চল বাড়ি চল, বাড়ি চল। ঝি ছুটে বাড়িতে প্রবেশ করলো। মেরে ফেলবো। ওগো যেতে দিওনি, যেতে দিওনি গো, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে, একটু দাঁড়াও, দারোগা আসছে গো। পুলিশের নাম শুনে রসময়ী বলল, চলো দিদি, চলো চলো চলো। যাবে কোথা? আসুক দারোগা, তারপরে যেও। এই বলে দু তিনটি ছিল রসময়ীকে ধরে অগ্রসর হতে থাকলো। রসময়ী এক লাফে উঠোনের কোণ থেকে একটা আঁশ বটিখানা নিয়ে সাবধানে ঘুরে চলল। এই বলে পুনরায় ঝি আবার রাস্তায় বেরিয়ে পড়লো। রসময়ী তখন দিদির সঙ্গে খিড়কি দরজা দিয়ে বাড়ির বাইরে উঠে গিয়ে ইতে উঠে পড়লো। বারঘাটে চল, বারঘাটে চল 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 চল। বারঘাটে চল। বলা বাহুল্য, হরিশচন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করলেন না। তার গৃহিণী বললেন, সে খুনি মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা করে দেখো। পরদিন কাছারিতে গিয়ে হরিশ বাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথাই শুনল। রাগে তার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। কাছারি বাড়ি থেকে ফিরে হাত মুখ ধুয়ে অতঃপর বসে ক্ষেত্রবাবু তামাক খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে প্রবেশ করলো। কয়েক মুহূর্ত নির্বাক হয়ে ক্ষেত্রমোহনের দিকে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টি, যে দৃষ্টিতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, কি মনে করে? একটা সাধ্যের জোগাড় করতে। তার ঠোঁট দুটো ক্রোধে যেন কাঁপছে। তামাক টানতে টানতে ক্ষেত্রবাবু বললেন, শ্রাদ্ধটা কার? হরিশ্চাটুদের মেয়ের, আর মেয়ের মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে ভালো হয় না? এই কি হবে না এখন? বুড়ো বয়সে বিয়ে করছো না শুনলাম। হুকো নামিয়ে একটু উত্তেজিত ভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করবো না কেন? তাই তো, তোমার ভয়ে নাকি? করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে, কি করবে তুমি? এমন কিচ্ছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেবো, আর বুকে একখানা 10 মণে পাথর চাপিয়ে দেবো। আর তোমার নাক কানটা কেউ যদি কেটে দেয়? এসো না, কাটো না, তুমি কাটো না হয়। এই বলে রসময়ী নিজে কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের স্বামীর কাছে সরে গেল। স্ত্রীর এইরকম বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকো তুলে আপন মনে টানতে লাগলো। ঝুঁকে থেকে যখন ক্লান্তি বোধ হলো রসময়ীর, তখন নিজের মুখ সরিয়ে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হলে খবরটা দিও, চুপি চুপি যেন শুভ কর্মটি সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বললেন, তুমি না মরলে আর বিয়ে করছি না। মরবেটা কবে?
আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এক্ষুনি মরছে না, তোর এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, পুরো তুত্তুরে হবে, মুয়ে মুয়ে হয়ে যাবে। যখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরবো। আমি নাকি এক্ষুনি মরবো? পুরো বিয়ে করবে। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হলে বাইরে একটি গাড়ি থামবার শব্দ হলো। রসময়ী বলল, তবে সেই কথা রইলো, এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার মায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই। চললুম, তবে চললুম কিন্তু। যাও যাও, বাঁচলো, যাও যাও, বিদায় হও। এই কথোপকথনের পর 6 মাস কেটে গেছে। রসময়ীর গর্ব কিন্তু সফল হলো না। সে এখন মৃত্যুশয্যায় শায়িত। সংবাদ পেয়ে ক্ষেত্রমোহন বাবু হালি শহরে গেলেন। চিকিৎসাদির কিছুই ত্রুটি হলো না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গা তীরে নিয়ে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য সংসারের মায়া, এত যে কষ্ট দিয়েছে তার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করে অশ্রুপাত করতে লাগলেন। আরও 6 মাস কাটল। ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধুবান্ধবগণ নানা স্থানে পাত্রী খুঁজে বেড়াচ্ছে। অবশেষে হুগলির কাছে একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল। ক্ষেত্রমোহন স্বয়ং গিয়ে কন্যা দেখে এলেন। মেয়েটি ডাগর, দেখতেও ভালো। বিশেষত মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব। ওদিককার মামলা মোকদ্দমাগুলো এই সূত্রে ক্ষেত্রমোহনের হয়ে যাবে। মেয়ের পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়াও জানেন। বিয়ের কথাবার্তা পাকা হলো। বরের খুড়োমশাই গ্রাম থেকে এসেছেন, কাল আশীর্বাদ তো। সকালে অফিসের ঘরে বসে 2-4 জন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা বলছেন, অর্থাৎ ক্ষেত্রমোহন বাবু। খুড়োমশাই একখানি বঙ্গবাসী হাতে ঘরের কোণে বসে তামাক খাচ্ছেন। এমন সময় ডাক পিয়ন আসলো। ক্ষেত্রমোহন বাবুর হাতে সে একটি চিঠি দিতে এলো। চিঠি আছে, চিঠি। কার কার? ক্ষেত্রমোহন চক্রবর্তী। ও, দাও দেখি। খামের ওপরে হস্তাক্ষরের প্রতি দৃষ্টি রেখে ক্ষেত্রমোহনের মাথা কিন্তু ঘুরে গেল। 2-4 বার চোখ রগড়িয়ে বারবার খামের পরীক্ষা করতে লাগলেন তিনি। কি নামে লেখা আছে কাছে এনে দূরে সরিয়ে নানাভাবে দেখলেন। অবশেষে কাঁপতে কাঁপতে চিঠিটা খুললেন। পড়ে তার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলগণকে বললেন, আচ্ছা শোনো, তোমরা না এখন যাও। আজ সকালে সকালে আমি কাছারি যাব, সেখানে বাকি কথাবার্তা সেখানেই হবে। মক্কেলগণ চলে গেলে খুড়োমশাই এগিয়ে এলেন, বললেন, ও ক্ষেত্তর, চিঠি এলো? হ্যাঁ। কোথাকার চিঠি রে? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখ ভাব এবং গলার বিকৃতি লক্ষ্য করে খুড়োমশাই উঠে কাছে এলেন। তখন ক্ষেত্রমোহন চিঠিটি দ্বিতীয়বার পড়ছেন। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম, চোখ কপালে উঠেছে। খুড়োমশাই তাড়াতাড়ি বললেন, কি কি ব্যাপার? কোনো 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 দুঃসংবাদ নয় তো রে ক্ষেত্তর? ক্ষেত্রমোহন বাবু নীরবে চিঠিটা খুড়োমশাইয়ের হাতে দিলেন। কই দেখি। তিনি চিঠি নিয়ে চশমা অনুসন্ধান করে চোখে পড়লেন। জানলার কাছে দাঁড়িয়ে খুড়োমশাই চিঠিটা পড়তে লাগলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। স্থানের কোনো নাম নেই, তারিখ নেই। চিঠিটা এরকম: শ্রী শ্রী দুর্গা সহায় প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ তোমার মতিশ্চন্দ্র ধনেছে, মনে করেছ রসময়ী মরেছে, আপদ গিয়েছে, এইবার বিয়ে করি। আমি মরেছি বটে, কিন্তু তাই বলে তুমি নিষ্কৃতি পেয়েছো তা মনেও করো না। বাড়ির সম্মুখে যে বড় বট গাছ আছে
তাইতে আমি আজকাল বাস করছি। তুমি কি করো, কোথায় যাও, সবই আমি সেখানে বসে দেখছি। রাত্রিরে গাছ থেকে নেমে মাঝে মাঝে তোমার শোবার ঘরে যাই, তোমার খাটের চারদিকে ঘুরে বেড়াই। একবার ইচ্ছে করে গলাটা টিপে দিয়ে তোমাকেও আমি আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয়। আমার চেহারা এখন অতি খারাপ হয়ে গেছে। আমার গায়ে মাংস চামড়ার কিচ্ছু নেই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমারে যে পোড়াচ্ছিলে, তাইতে হাড়গুলো আমার কালো কালো হয়ে গেছে। যা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিয়ে করলে তোমার নলাটে অশেষ দুর্গতি নেকা আছে বলে দিলুম। রসময়ী। চিঠিটা পড়ে খুড়োমশাইয়ের মুখ কালো হয়ে গেল। ভীত স্বরে জিজ্ঞাসা করলেন, ও ক্ষেতর, এই হাতের লেখা চিনতে পারছ? খুব খুব চিনি, আরে তারই হাতের লেখা। শোনো ক্ষেতর, শোনো, ওই অন্য কেউ জাল করেনি তো? ভগবান জানে। খুড়োমশাই কাছের চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পরে ছাদের কড়িকাঠের দিকে চেয়ে বলে উঠলেন, সীতারাম, রাম রাঘব, রামন্দারি, রাম 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 রাম। খুড়োমশাইকে এভাবে দেখে ক্ষেত্রমোহন আরো ভয় পেল। বলল, আচ্ছা খুড়ো মহাশয়, উঠতে কখনো চিঠি লেখে? ওরে ওরে ক্ষেত্তর, ভূত বলতে নেই, ভূত বলতে নেই। ওরে ওরে উপদেবতা বল, জয় রাঘব রামচন্দ্র, জয় রাঘব রামচন্দ্র, রাম 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 রাম। দুজনেই রাম 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 করতে করতে নির্বাক হয়ে গেল। অবশেষে খুড়োমশাই বললেন, ও ক্ষেত্তর, ক্ষেত্তর, কারুর কারুর বদমাইশি নয় তো? হ্যাঁ, কি জানি এমনটাই কি হতে পারে? হ্যাঁ, বল না বল না। হ্যাঁ, অনেক রকম, অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শোন, আমি শুনেছি বটে, কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি রে ক্ষেত্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন ক্ষেত্তর, ওই বৌমার হাতের লেখা আগেকার ওই চিঠিপত্র আছে তোর কাছে? আছে আছে তোর কাছে? হ্যাঁ, পুরনো চিঠির কথা বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে না নিয়ে না, আমার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, লেখা টেকলে হয় না? হ্যাঁ, মিলিয়ে দেখি মিলিয়ে দেখি। নিয়ে 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 নিয়ে, ঠিক ঠিক ঠিক, দাঁড়াও, ঠিক বলেছো ঠিক বলেছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়। আনি 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 আনি, দাঁড়াও, আনি 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 আনি। চিঠি নিয়ে এলো ক্ষেত্রমোহন বাড়ির ভেতর থেকে। খুড়োমশাই চশমার কাচ দুখানি কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেন। তারপরে চশমা নিয়ে অত্যন্ত সাবধানে দুটো লেখাই মিলিয়ে দেখলেন, অর্থাৎ হাতের লেখা। সেগুলিকে টেবিলের উপর ফেলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুড়োমশাই, দেখো না দেখো না, দেখ ক্ষেত্তর, একই একই হাতের লেখা দেখছি। খামখানা উল্টে পাল্টে দেখতে লাগলেন। 1 পয়সার 6খানাওয়ালা সাধারণ সাদা খাম, এই দেখ, তাতে একটি 2 পয়সার টিকিট আঁটা আছে। অক্ষরগুলো দেখ। ক্ষেত্রমোহনের হাতে খামখানি দিয়ে বললেন, দেখ তো 71, দেখ তো কোথাকার ছাপ আছে, দেখ তো। ক্ষেত্রবাবু বাংলানবিশ মুক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর পড়তে পারেন। ছাপ পরীক্ষা করে বললেন, হুগলির ছাপ, হুগলি, কালকের তারিখ। কালকের তারিখ? খুড়োমশাই তো চুপ করে বসে পড়লেন। মাঝে মাঝে অস্ফুট স্বরে বলতে লাগলেন, জয় শ্রীরাম 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 শ্রীরাম। কাছারির বেলা হয় দেখে মুক্তারবাবু স্নান করতে চলে গেলেন, অর্থাৎ ক্ষেত্রমোহন বাবু।
কিন্তু কিছুই খেতে পারলেন না। ঘরের বারান্দায় যেখানে বসে তিনি খেতে বসেছেন সেখান থেকে বট গাছের অগ্রভাগ দেখা যায়। খান আর মাঝে মাঝে সেই বট গাছটার দিকে চেয়ে থাকেন তিনি। একসময় গাছের একটা ডাল খড়খড় করে নড়ে উঠল, কার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হলো না, উঠে পড়লেন, মুখ ধুয়ে বাইরে এসে বট গাছটার দিকে চেয়ে রইলেন। 2-3টে কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটাকত কাক উচ্চ শাখায় বসে জাতীয় সঙ্গীত গাইছে। এছাড়া ক্ষেত্রমোহনবাবু কিন্তু আর কিছুই দেখতে পেলেন না। সেদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শোবার ঘরে খুড়োমশাই বসে কথা বলছেন। অগত্য শোন, দিনে খুড়োমশাইয়ের এটা নিয়ে একটা দরজার ভিড় করা বাইরে দরকার আছে, জানিস এবং তো? ভিতরে হ্যাঁ। দেওয়ালময় কিছু রাম একটা তো নাম করতে লেখা হবে, হয়েছে। বুঝলি তো? শোন, আজ দুজনেই এক একটা ঘরে শোবে। সমস্যার সমাধান করতে বালিশের হবে। তলায় একটি কৃত্তিবাসী রামায়ণ রাখতে হবে এবং রামায়ণটা ঘরের রাখলাম। সমস্ত আলো জ্বলবে। মনে রাখবি, ঠিক আছে? এরকমই বন্দোবস্ত করা হয়েছে। ঘরের আলো যেন ক্ষেত্রমোহন জ্বলে। বললেন, খুড়োমশাই, তাহলে কি করা যায়? শোন, বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে? শোন, আমি তো তার দরকার দেখছি না। যদি কোনো উপদ্রব বা অত্যাচার হয়? শোন, ভয়ের কোনো কারণ দেখি না। কিন্তু কি যে বলো, ওই যে বলেছে না তোমার গলাটা না 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 না, তা পারবে না। হাজার হোক স্বামী তো বটে। না, ওই যে বলেছে না বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে হ্যাঁ, যে আমি তোমার অশেষ দুর্গতি করব। তাই? বুঝলি ক্ষেত্তর? ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে মানে বেশি বয়সে বিয়ে করলে যে সমস্ত সাংসারিক অশান্তি হয়, তাই তোমারও অদৃষ্টে সেই ঘটবে। তাই কি? ক্ষেত্রমোহন বাবু ভাবলেন, মনে বুঝলি? যথেষ্ট ভয়ও আছে, অথচ বিয়ে করবার লোভটিও সম্বরণ করা তার পক্ষে একেবারেই অসাধ্য। সমস্যা কোনটা? পরদিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পেয়েছেন সে কথাও কিন্তু রাষ্ট্র হয়ে গেল। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে এই কথা পৌঁছল। বলেছে তিনি ইংরেজি জানা ব্যক্তি, শুনে ভূত! এই বিংশ শতাব্দীতে ভূতও বিশ্বাস করতে হবে? বিয়ের দিন স্থির হয়েছে 8ই ফাল্গুন, আর মাত্র 5 দিন বাকি। উভয় পক্ষ থেকেই সমস্ত আয়োজন হয়ে গেছে। বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জনা কয়েক বন্ধুবান্ধব নিয়ে বসেছেন। এদের মধ্যে একজন হচ্ছে সরকারি উকিল, নাম মনোহর বাবু। লোকটির বয়স 40 পেরিয়ে গেছে। চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর গোঁফ দাড়িতে আবৃত, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার শুনে অবধি মনোহরবাবু এর সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করতে চাচ্ছেন। অপর একজন নতুন যুবক এসছে, নাম হচ্ছে সুরেন্দ্রনাথ। ইনি LA ফেল করা শিক্ষিত মোক্তার, বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করেছেন। সুরেন্দ্রনাথ বললেন, ক্ষেত্রবাবু বলুন। শুনুন, একটা কথা আমার না মনে হচ্ছিল। বলুন। অনেক উপন্যাস পড়া গেছে, জানেন, একটা দুর্ঘটনা ঘটে গেল, আচ্ছা। যেমন রেলে কালিশন, নৌকাডুবি বা ওই রকম অন্য আর কিছু। বেশ বেশ সকলেই মনে করেছে অমুক লোকটা মরে গেছে, বেশ বুঝলেন তো? বেশ বেশ মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। হ্যাঁ? তাই আমার মনে হয়, শুনুন, এটা কিন্তু আমার নিজস্ব ভাবনা, আপনার স্ত্রী হয়তো এখনো বেঁচে আছেন, নয়তো বলছেন? হ্যাঁ, নয়তো চিঠিটি জাল।
কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তারই হাতের লেখা। নিশ্চয় জাল জাল নয়। নয়, ঠিক তো? 100% ঠিক। ও, জাল নয়। না, সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, তাই তো? শুনুন, অসম্ভব, অসম্ভব। কারণ এ বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করা যায় না। থিওজফিস উকিলবাবুটি এটা শুনে বললেন, কেন কেন মশাই, বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন? সুরেন্দ্রনাথ বললেন, কারণ আমি কখনো দেখিনি তাই। শুনে মনোহরবাবু বিজ্ঞভাবে হেসে বললেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি, তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার 10-20 খানা ছবিও দেখেছি। কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। ঠিক। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তাঁর দাড়ির মধ্যে আঙুল চালনা করতে করতে বললেন, আপনি বললেন না হাজার হাজার লোক সম্রাট দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকে দেখেছেন। আপনি বললেন যে সম্রাটের 10-20 খানা ছবি দেখেছেন, তেমনি 10-20 খানা ভূতের ছবিও আমি আমি আপনাকে দেখাতে পারি, জানেন? বলেন কি? হ্যাঁ, যদি দেখতে চান তো একদিন আমার বাড়ি যাবেন, যাবেন? আর একখানা বইয়ে কেটি কিং এর ছবি আছে। কেটি কিং, প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি জীবিত মেয়ে ছিল। বেশ। 16 বছর বয়সে মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে, অর্থাৎ নানা জায়গায় অনেক সুয়াসে কেটি কিং এর ওই যে বড় শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তার ফটোগ্রাফও নেওয়া হয়েছে। বলেন কি? সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হেসে বললেন, আপনারা যেমন ভালো মানুষ ওইসব বিশ্বাস করেন, ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। ঠিক ঠিক ঠিক। কেটি কিং এর দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, ওইটি আপনি বিশ্বাসযোগ্যতা প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক তার উল্টো মনে হয়। ভূত তিনি তো বাড়ির সামনেই বটগাছে থাকেন। হ্যাঁ, চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসে মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, তাই না? তা না করে খাম কাগজ কালি সংগ্রহ করবার জন্য কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানা টেবিলের উপর রেখে গেলেই হতো। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে। আরে, আবার 2 পয়সা খরচ করতে টিকিট কিনতে হলো। ওরে মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবে কি এত সস্তা হয়, তাহলে না হয় সেইখানে প্র্যাকটিস শুরু করি। হ্যাঁ, মনোহরবাবু একটু বিরক্তির সঙ্গে বললেন, মশাই, জিনিসটা কিন্তু হাসি তামাশা নয়। ঠিকই তো। এসব গভীর বিষয় অনেক কিন্তু চর্চা, অনেক আলোচনা না করে এ মতামত প্রকাশ করা উচিত নয়। ঠিক 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 ঠিক। আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব। আচ্ছা, বুঝলেন? তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। হ্যাঁ, মাদাম ব্লাভাটস্কি সে যে কত বড় লোক তা তার আইসিস আনভেল্ড বইটি পড়লেই বুঝতে পারবেন। ঠিক। এমন সময় কথোপকথন চলতে চলতেই সবাই শুনতে পেল কোনো পিয়ন বোধহয় ডাকছে, চিঠি। কে? হ্যাঁ, চিঠি আছে গো একটা। এই রে। পর মুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করে ক্ষেত্রবাবুর হাতে একটি চিঠি দিলেন। চিঠিটি হাতে নিয়েই ক্ষেত্রমোহন বাবুর চোখ স্থির হয়ে গেল। বললেন, মশাই, আবার সেই। চিঠি খুলে পাঠ করে সেই চিঠিটি সকলের সামনে ফেলে দিলেন। থিওজফিস বাবু অতি আগ্রহে চিঠিটি কুড়িয়ে নিলেন। শেষে সুরেন্দ্রবাবু পড়তে শুরু করলেন। শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণাম পূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত সাহস তোমার, তোমার আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছে,
তুমি মনে করেছো আমি তোমার যে পত্র লিখেছিলুম তা ফাঁকা আওয়াজ? রশি বামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিয়ে করবে। এখনো সাবধান হও, এ দুর্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমিয়ে থাকবে, বট গাছ থেকে নেমে তোমার বুকে এক কান 10 মুনে পাথর চাপিয়ে দেব। ঘুম আর কোনো দিন ভাঙবে না। রসময়ী। একে একে সবাই মিলে চিঠিটা পড়তে থাকলো আর স্তম্ভিত হয়ে বসে রইল। শিক্ষিত মোক্তারবাবুর মুখ শুকিয়ে গেল, তথাপি তিনি মন থেকে সংশয় দূরে রেখে বলতে লাগলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পড়ে দেখুন দেখি। আপনার স্ত্রীর হাতের লেখা তো না? কোন জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? দেখুন না। কোনো সন্দেহ নেই, জাল নয়। শুধু হাতের লেখার মিল হলেও যা সন্দেহ করতাম, তার যেখানে যেখানে যা যা বানান চিরকাল ভুল হতো না, হ্যাঁ চিঠিতেও ঠিক তাই। তাই? যেমন সে চিরকালই শ্রী শ্রী হ্যাঁ এক জায়গায় আর দুর্গাটা তফাতে লিখতো। তাই? দেখুন হ্যাঁ, এই তাই তো। দুখানা চিঠিতেও ঠিক তাই। হ্যাঁ এই তো ঠিক, তাই তো। তাছাড়া কি জানেন, চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত কালেও মুখে সব সময় ব্যবহার করত। ওহো। সকলে নিস্তব্ধ হয়ে বসে রইল। কিছুক্ষণ পরে সুরেন্দ্রবাবু গলা ঝেড়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন তো? তার মানে? হ্যাঁ ছিলাম বই কি। আচ্ছা শুনুন, সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন আপনি? আলবাদ গিয়েছিলাম। ও আচ্ছা, চিতার উপর তার দেহ রাখার পর তার মুখ কি আপনি দেখেছিলেন? দেখিনি আবার? আরে আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহো। তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy. হে হরেশীয়, স্বর্গেও মর্তে এমন অনেক জিনিস আছে যার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নয়। তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে বিশ্বাস প্রচলিত আছে। হ্যাঁ, তার কিছু ভিত্তি নেই। হ্যাঁ, সরকারি উকিলবাবুটি বললেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপেও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃসংশয়ভাবে প্রমাণ হয়ে গেছে। এই সকল কথা চলতে চলতেই সন্ধে হয়ে গেল। সেদিনকার মতো সভা ভঙ্গ হলো। সেই বটগাছের তলা দিয়ে যখন সকলে যাচ্ছিল, সকলেরই গাটা ছমছম করে উঠছিল। খুড়োমশাই কোথাও বেড়াতে গেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে দ্বিতীয় চিঠির কথা শুনে বললেন, দেখো ক্ষেত্তর, ব্যাপারটা ক্রমে গুরুতর হয়ে দাঁড়ালো। বিয়েটা এখন না হয় বন্ধই থাক। শোনো না, আমার মতে বছরটা যদি শেষ হয়, পূর্ণ হয়, গয়ায় গিয়ে শোনো একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বছর শেষ না হতে তো আর বেশি দেরি নেই। এই দেখো না, মাসখানেক হলেই হবে। তখন এই নির্বিঘ্নে ঠিক এই শুভ কাজগুলো শেষ করা যাবে। সেটা তা বেশ। হ্যাঁ, ভেবে দেখো। সেই ভালো কথা। হ্যাঁ। মেয়ের বাবাকে বলে কয়ে বিয়ের দিন পিছিয়ে দেওয়া হলো। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহৃত হলো। গয়া শ্রাদ্ধ সেরে এসে ক্ষেত্রবাবু বিয়ে করবেন, এটাই সকলে জানতে পারল। ক্ষেত্রবাবুর হাতে এক বড় জালিয়াতির মোকদ্দমার ভার এসেছে। মোকদ্দমার আগের দিন সন্ধ্যাবেলা কাছারি থেকে ফেরবার সময় রসময়ীর তৃতীয় চিঠি ক্ষেত্রবাবুর হাতে এলো। তাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে,
শুনলাম নাকি কয়ায় গিয়ে আমার পিন্ডি দিয়ে আসবে। পিন্ডি দিলে আমি উদার হয়ে যাব, তখন স্বচন্দে বিয়ে করতে পারবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরে রেলগাড়িতে ঢুকে আমি তোমার বুকে ছোড়া বসিয়ে দিয়ে আসবো, মনে থাকে যেন। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হলো না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়ে তাকে চিঠি দেখালেন। মনোহরবাবু চিঠি পড়ে বললেন, এই যে বড়ই বিপদ দেখছে। বিয়ে করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। আচ্ছা মনোহরবাবু, হুম অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? হুম আপনার থিওজফিস্ট শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একটা মোটা বই আলমারি থেকে পেড়ে একটু খুলে বললেন, এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই, মুক্তাত্মাগণ সাধারণত ভূত, কিন্তু কখনো কখনো তারা নিজেদের জড়দেহ সম্পন্ন করে থাকেন। আচ্ছা, তাদের ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে প্রয়োজনীয় পদার্থগুলো সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন, বুঝলেন? হ্যাঁ, সুতরাং সে অবস্থায় বুকে ছুঁড়ে বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয়। বলছেন? হ্যাঁ, আর এও বিবেচনা করুন না, যে হাত কলম ধরে চিঠি লিখতে পারে সে হাত ছুরি ধরতে পারবে না কেন? তাই না? ভাববার বিষয়। দেখুন, এই যে পত্রগুলো জাল কিনা হ্যাঁ সেটা একবার ভালো করে তদন্ত করে দেখতে হচ্ছে। হ্যাঁ দেখুন। আমি বলি কি, হুম এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রা মোকদ্দমার সাক্ষী দিতে আসছে, হ্যাঁ তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না? থিওজফিস বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদ দেখে মনে মনে ভীষণই বিরক্ত হলেন। বললেন, তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতে পারেন। চাপ বাবা। পরদিন মোকদ্দমা শুরু হলো। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাকবাংলায় গিয়ে সফটমোর সাহেবকে ভৌতিক পত্র 3খানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরনো পত্র তিনি দিলেন। সাহেব বললেন, কাল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন সকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে নিয়ে ক্ষেত্রমোহন আবার ডাকবাংলায় উপস্থিত হলেন। সাহেব বললেন, পরীক্ষাধীন যে 3টে পত্র, আসল পত্রগুলো সমস্তই একই হস্টেল লেখা। এই শুনে ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হয়ে গেল। মনোহরবাবু বললেন, সাহেব, অনুগ্রহ করে একটা সার্টিফিকেট লিখে দিতে পারেন কি? সাহেব মনে করলেন নিশ্চয়ই এ পত্র নিয়ে একটা মামলা মোকদ্দমা হবে, আবার সাক্ষী দিতে এসে ফি পাওয়া যাবে। সুতরাং আহ্লাদের সঙ্গে তিনি সার্টিফিকেট লিখে দিলেন। বাসায় যেতে যেতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বললেন, এই চিঠিগুলোর নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামে মাসিক পত্রে ছাপতে পাঠায়, তাতে আপনার কোনো আপত্তি আছে? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে কিন্তু। না, তাতে আমার কোনো আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা স্থান থেকে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে চিঠি লিখতে আরম্ভ করলেন। কেউ কেউ হুগলিতে এসে চিঠিগুলি স্বচক্ষে দেখে বিস্ময়ে অভিভূত হতে লাগলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নেই, কিন্তু এতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করলেন না। চিঠিগুলি জাল প্রমাণ হলে তিনি বিয়ে করে সুখী হতে পারতেন। ভয়ে গয়ায় গিয়ে পিণ্ডদানও করতে পারছেন না। তাঁর অদৃষ্টে বুঝি বিয়ে আর নেই। চৈত্র মাস আসলো, বসন্তের বাতাস বইছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহনবাবু বাড়িতে বসে নিজ দূরদৃষ্টের কথা চিন্তা করছিলেন।
এমন সময় একজন এসে সংবাদ দিল হালি শহরে তাঁর শ্বশুরবাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়ে একটা বোম ফেটে তাঁর ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাত পেয়েছে, তাকে হুগলির হাসপাতালে আনা হয়েছে। শুনে ক্ষেত্রবাবু থাকতে পারলেন না, গাড়ি ভাড়া করে হাসপাতালে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের ওপর বসে বিধবা বিনোদিনী রোদন করছেন। ক্ষেত্রমনকে দেখে তিনি আরো রোদন করতে লাগলেন। সমস্ত দিন ওষুধ প্রয়োগ করে শুশ্রূষা চলল। সন্ধ্যার দিকে ডাক্তাররা বলল আর প্রাণের আশঙ্কা নেই। ক্ষেত্রমোহন শালিকাকে বললেন, ঠাকুরজি, সন্ধে তো হলো, চলো এবার বাড়ি চলো। আমি 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 সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। আর তা বললে কেমন করে হবে? সমস্ত দিন অনাহারে আছো, স্নানাহারটা পর্যন্ত হলো না। চলো চলো। না হোক, আমি যেতে পারবো না। না 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 না। অবস্থা বুঝে হাসপাতালের ডাক্তারেরা বললেন, আপনি বাড়ি যান, আপনাকে বাড়ি যেতে হবে, এখানে তো রাত্রে থাকতে পারবেন না। কাল সকালে আবার আসবেন, আর কোনো ভয় নেই, বিপদ রাত আগে এসে গেছে, আমরা সেবা শুশ্রূষা করবো, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝিয়ে বিনোদিনী সম্মত হলো। ক্ষেত্রমোহনকে বলল, তুমি তবে আমায় হালি শহরে নিয়ে চলো, রাত্রে সেখানেই আমি থাকবো। কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। কিন্তু বেশ তাই হবে, চলো। ক্ষেত্রমোহন তাই করলেন। হালি শহরে রাত্রি কাটল। ভোরে উঠে তিনি নিজে তামাক খাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে মহা গণ্ডগোল উপস্থিত হলো। তাড়াতাড়ি হুঁকো রেখে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব নিজে দরজায় দাঁড়িয়ে আছে ঘোড়ার পিঠে, সঙ্গে কয়েকজন দারোগা এবং হেড কনস্টেবলও আছেন। পুলিশ এবং সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হয়ে সাহেবকে সালাম করলেন। সাহেব চুরুট মুখে বললেন, হ্যালো মুখতিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বললেন, হুজুর, এটা আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিবে। কেন হুজুর? সেখানে বোমা তৈয়ারি হয় কিনা তাই দেখিবে। আমাদের সার্চ ওয়ারেন্ট ভি আছে। ক্ষেত্রবাবু সার্চ ওয়ারেন্টটা ভালো করে উল্টে পাল্টে দেখলেন, সাহেবের হাতে ফিরিয়ে দিলেন। বললেন, হুজুর, আপনি মালিক, যা ইচ্ছে করতে পারেন। স্ত্রী লোকগুলোকে একটু লুকাইয়া রাখুন। পুলিশ ঘরের মধ্যে প্রবেশ করলো। মেয়েদের মধ্যে কেবল বিনোদিনী রয়েছে। তিনি পুলিশের ভয়ে কোথাও ঢোকাবার প্রয়োজনই দেখলেন না। হরি নামের মালাটি হাতে করে উঠোনে তুলসী তলায় বসে খানা তল্লাশি আরম্ভ হলো। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউজ প্রভৃতি কিছুই বের হলো না। বের হলো হিন্দু সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত এবং একখানি বটতলার ছোট উপন্যাস। এই সকল ছাড়াও কালীঘাটের পট একখানা আর্ট স্টুডিওর বাঁধানো মূর্তি, সেটা উদ্ধার হলো। জমিদারের খানকতক পুরনো দলিল, ধুলিমলিন চিঠির ফাইলও উদ্ধার হলো। বিনোদিনীর বাক্স থেকে বার হলো এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠোনে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন। ক্ষেত্রমোহনও সেখানে বসেছিলেন। তিনি দেখলেন সাদা খামগুলির প্রত্যেকখানিতেই তারই শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর, অর্থাৎ রসময়ীর সই। পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম এবং চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন। খানকুড়ি চিঠি রয়েছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকটা চিঠি খুলে ক্ষেত্রবাবু পাঠও করলেন। নানা অবস্থা কল্পনা করে অনুমানে পত্রগুলি লিখিত রয়েছে, অর্থাৎ লেখা রয়েছে। কোনটাতে বট গাছের বাঁশের কথাও লেখা আছে,
একখানাতে লেখা আছে, গয়ায় পিণ্ডদান করে এসেছো বলে মনে করো না আমি আর তোমার অনিষ্ট করতে পারি না। এখনো রশি বামনি তোমার ঘাড় মটকাতে পারে। একখানা চিঠিতে রয়েছে, শুনলাম বিয়ের দিন স্থির হয়েছে, এখনো সাবধান। আর একখানাতে লেখা আছে, কাল তোমার বিয়ে, এত মানা করলাম কিছুতেই শুনলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন লাগিয়ে তোমাকে আর তোমার বউকে পুড়িয়ে মারবো। ইত্যাদি ইত্যাদি এইসব চিঠিগুলোতে লেখা আছে। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেল। বিনোদিনী তুলসী তলায় বসে সমস্ত কিছু দেখছিলেন। ক্ষেত্রমোহন বললেন, ঠাকুরজি, হরে রাম হরে রাম এসব কি? হরে রাম 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 হরে রাম। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ীর রসিকতা। গল্প পাঠে যারা অংশগ্রহণ করেছেন তারা হলো রসময়ী, সীমা, ক্ষেত্রমোহন এবং ইংরেজ সাহেব সত্যজিৎ, সুরেন্দ্রনাথ, মনোহর, খুড়োমশাই, রজনীবাবু এবং অন্যান্য পুরুষ কণ্ঠে স্নেহাশিস, বিনোদিনী, সর্বাণী, বালক এবং গৃহিণী ও অন্যান্য স্ত্রী কণ্ঠে সুস্মিতা, গল্প বিবরণে সুস্মিতা, পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন রসময়ীর রসিকতা।